আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা ৩টা রিস্ক। শেখ হাসিনা যদি বিমান আসে, প্রথমে বিমান ক্ষতিগ্রস্ত হতো। ২ নাম্বার তাকে ল্যান্ডিং নাও করতে দিতে পারে। ২ নাম্বার সমস্যা। ৩ নাম্বার সমস্যা হচ্ছে তিনি নামলেন। এয়ারপোর্টে কিন্তু তিনি সেনাবাহিনী বা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর মাঝখানে থাকবেন। জনগণ তার জন্য কিছু করতে, কারণ জনগণ তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবে না, তাই না? এয়ারপোর্ট তো আগেই ব্লক করে দেবে। মনে করেন জসীমউদ্দিন রোড থেকে শুরু করে এইদিকে মনে করেন বনানী পর্যন্ত রাস্তা ওইদিন বন্ধ থাকবে। কোনো জনগণকে যাইতে দিবে না। তাহলে আপনি শেখ হাসিনাকে আনতে যাবেন কিভাবে? তাহলে তার জন্য জীবনে রিস্ক থাকে। আওয়ামী লীগ কোন লোককে বললাম তো, বনানী, কাকলী, ওই ফ্লাইওভার মানে ওই চক্কর থেকে শুরু করে একেবারে জসীমউদ্দিন রোড বা আরো দূরে সব বন্ধ করে দিবে। তাহলে আপনি জনগণের সাথে শেখ হাসিনার তো সম্পর্ক থাকলো না। এটা করা যাবে না। জনগণের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হবে শেখ হাসিনা। নো আওয়ামী লীগের নেতাকর্মী, ওইটা পরে। আওয়ামী লীগ নেতাকর্মী থাকবেই তো, এটা তাদের দায়িত্ব। সাধারণ জনগণ যারা আসবে তাদের সাথে দেখতে পারবেন। বর্ডার দিয়ে যদি তিনি আসেন দেখতে পারবেন, এতে তিনি বেশি নিরাপদ এবং এটা প্রভাব পড়বে বেশি পৃথিবীতে, জনসমাজে, বাংলাদেশের মানুষের কাছে প্রভাব পড়বে। তিনি যখন বেনাপোল পেট্রাপোলে আসবেন, সেইখানেই প্রায় অর্ধেক দিন চলে যাবে। ওইখানের যে মিটিং হবে অর্ধেক দিন, তারপরে তিনি যখন রওনা দিবেন, তার সাথে দেখবেন পায়ে হেঁটে হেঁটে জনগণ যাবে তার গাড়িতে করে। লাখো মানুষ চারদিক থেকে তাকে দেখতে আসবে। বিপ্লব হয়ে যাবে তিনি যখন আসবেন। আপনাদের সেজন্য আমি মনে করি রোডে আসা ভালো দেশের জন্য। এবং দেশি বিদেশি মিডিয়া যদি টিম থাকে বিশাল, সেটাই তো তার জন্য বিশাল একটা মানব ঢাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, টিমটাও তার জন্য বিশাল ব্যাপার। আমি তার চাইতে বেশি মনে করি জনগণের যে শক্তি সেটাই বড়। মিডিয়া তো অবশ্যই তার সাপোর্ট দরকার, মিডিয়া সেটা দেখাবে। আর মিডিয়া তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার আসল শক্তি হচ্ছে জনতার শক্তি। যখন দেখবেন আপনার সাথে ২০ লক্ষ মানুষ, ১০ লক্ষ মানুষ হাঁটা শুরু করে দিয়েছে। আরে ভাই, আমার সাথে ১,০০০ মানুষ হাঁটলে আমার পুলিশ কোনো বাংলাদেশের কোনো থানা আমাকে গ্রেফতার করতে আসবে? ১,০০০ লোকজন আসলে? ভাবির পোলা, তোমার শাশুড়ির লজ্জা শরম আছে তো? না, তোমার মায়ের কথা বললাম না, মা শব্দটা ভালো। বুঝছো ভাবির পোলা? লজ্জা শরম যার নাই, হাদি, সে তো হাদি হয়ে গেছে। বুঝছো ভাবির পোলা? সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট চেকিং, এটা দেখেন আবার। আমার সড়ক পথে শেখ হাসিনা আসলে পাসপোর্ট কে চেকিং করবে? বুকের পাটা আছে? হ্যাঁ, ঠিক বলেছেন। তিনি পাসপোর্ট দেখাবেনই না। পাসপোর্ট একটা তিনি সোজা চিন্তা চলে আছে ফরিদ ভাই, ডিসেম্বর মাস নিয়ে একটা চিন্তা আছে, কিন্তু ডিসেম্বর মাসটা হচ্ছে বিজয়ের মাস, আওয়ামী লীগের জি, মাস, জি, জামাতের পরাজয়ের মাস। জি, ডিসেম্বর আবার মাস, পরাজিত হবে। হ্যাঁ। সেই ডিসেম্বরে আবার আমরা তাদের পরাজিত করবো, এবং এইবার পরাজিত করবো তাদের চূড়ান্ত ভাবে। ৭১-এ তাদের চূড়ান্ত পরাজিত হয়নি। এইবার আমরা শত্রুদের চিনে ফেলেছি। ৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল দেহের মানুষ, বিশাল হৃদয়ের মানুষ, ক্ষমা করেছিলেন। কিন্তু এইবার আর ক্ষমা করার কেউ নাই, কেউ নাই। ভোট একটা চলে আসছে, আপনি হ্যাঁ, কি করতে আসতে দেন, ভোটদের আসতে দেন। ভাবির পোলা, ডিসেম্বর মাসে দেখা হবে, আইসো ভাবির পোলা। ডিসেম্বর মাসে তো ঢুকবা, ডিসেম্বর মাসে তো ঢুকে পড়বা আওয়ামী লীগের লঙ্গির নিচে আর হেলমেটের নিচে, ওটা আমরা জানি। ফরিদ ভাই নিচে, হ্যাঁ। জি, দামি কথা, চেনা বামুনের পৈতা লাগে না। ঠিক বলেছেন। আমরা শেষ করবো আজকে। ফরিদ ভাই, জি, কি বলবেন আর? জি। আমি বাংলাদেশের সাধারণ মানুষদের বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষের যে কষ্ট, যে দুঃখ, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সব ঠিক হয়ে যাবে ডিসেম্বর মাসে, আমরা খুব আশা করতেছি। জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশে ঢুকবেন, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি আবার আগের মতো চলতে থাকবে। টেলিভিশন আবার আগের মতো সব পেশার মানুষ থাকবে। এখন তো শুধুমাত্র জামাত, হেফাজত আর ভাবির পোলা ছাড়া কেউ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে কথা বলতে দিবে না। এখন নয়া গণতন্ত্র। তবে মজার বিষয় হলো, বলে দেই, যারা, যাদের সুখে থাকতে ভূতে গেলে তারা আরো উজাইতে থাকেন। আর যদি অন্তত ক্ষমা পেতে চান, তাহলে চুপচাপ থাকেন এখন থেকেই। আর যারা ভাবির পোলা, তোমরা পালাইতে থাকো। আমরা জানি তোমরা ডিসেম্বরে পালাবা, তাছাড়া তোমাদের হাতে কোনো উপায় নেই। তবে আপনি যে তোমাদের হাতে, ফাতা কমবেট যেটার কথা আপনি বলছেন, এটা একটা প্ল্যান আছে, ওইটাকে সামনে আইনা শেখ হাসিনার আশাটাকে এটা করে অনুষ্ঠিত করে তোলা, ওইটা ওইটা ওটা আরো শক্তি দিয়ে সামনে আসবে তারা। আপনি অলি আহমদ আপনি যেটা ঠিকই বলছে, বলেছেন।
জি জি, আপনি ঠিকই বলেছেন। ফাতা কমব্যাট দিয়ে, এদের দিয়ে, অর্থাৎ মৌলবাদী মুসলিম মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে আওয়ামী লীগের উপরে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, মুখোমুখি করার চেষ্টা করবে, কিন্তু টিকবে না তারা। কারণ আপনার সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই, আওয়ামী লীগের পক্ষের মানুষের অভাব নাই, সমর্থকের অভাব নাই। দেশের যে অর্থনৈতিক অবস্থা, এরা যখন মুখোমুখি হবে বাংলাদেশ আওয়ামী লীগের, এক সপ্তাহ টিকতে পারবে না, উড়ে যাবে তাসের ঘরের মতো, টিকতেই পারবে না, এরা বানের জলের মতো ভেসে যাবে। এই যে কর্নেল হলে যে হঠাৎ করে তারেক বললো বাইরে না থাকতে, এগুলোর সাথে এই কানেক্ট করা হচ্ছে ফাতা কমব্যাটের নিশ্চয়ই, বিষয়টা। নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন। শুধু এটা না, এটা তো একটা এরকম তাদের অজানা ওই টিকটিকি, যেমন একটা পুরাতন ঘরে ওই মাছার উপরে ডিম দেয়, ডিম পারে, মাছার বাইরে ডিম পারে, ঘাসের মধ্যে যে ডিম পারে, ঘরের বাইরে ডিম পারে। তো এই সমস্ত জঙ্গিবাদী যারা, তাদেরকে বিভিন্ন জায়গায় আন্ডা হিসেবে রেখে রেখে দেওয়া হয়েছে, যখন তখন তারা ফোটাবে বাচ্চা হিসেবে। তো এবার সতর্ক থাকতে হবে, সতর্ক এই যে অবশ্যই থাকতে হবে। এই আপা একটা খুব মারাত্মক একটা কথা বলছে, জেলখানায় যারা আটকে রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের এদেরই মেরে ফেলতে পারে এই এটা পরিস্থিতিতে। সম্ভাবনা, এটা সত্য যে তখন এই ঘটনাগুলো ঘটাতে পারে, আরো কিছু করতে পারে। সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিতে পারে, হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে আক্রমণ চালাইতে পারে। এটাও একটা ঘটনা ঘটাইতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে পরিস্থিতি ঘোলা করতে চাইবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভাবির পোলারা এখনই হতাশ হয়ে যা ইচ্ছে তাই বলা শুরু করেছে, ভবিষ্যতে আরো বলবে, পরে উন্মাদ হয়ে যাবে। যে ঠিকই বলেছেন, পালাও ভাবির পোলারা, এটা আমি বারবার লিখি এখন। পলাও ভাবে, আমি পালাও লিখছেন না, আপনি লিখি পলাও ভাবির পোলা, পালাও। বাংলাদেশের জল্লাদ যারা হবে, এই তাজুলের যেদিন বাংলাদেশের আদালতের ফাঁসির রায় দিবে, সেদিন তারা আমরা মেনুলা পড়াবো না, আমরা সোজা তোষা পাটের দড়ি দিয়ে বানাবো, আর ওই জল্লাদের গো তাড়াতাড়ি ঝোলা। অবশ্য সেই সুযোগ নাও পাইতে পারি আমরা, মানে জল্লাদ নাও পাইতে পারে, কারণ বাংলাদেশের জনগণ এই ক্যানভাসার তাজুলকে ল্যাংটা পরি বিক্রেতা তাজুলকে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলতে পারে পাবলিক। সুতরাং ওই তখন ম্যানিলা ফেনিলা ভ্যানিলা কোন তুষাপাটের দড়িও নাও পাওয়া যাইতে পারে, কারণ পাবলিক যে আরে কি করবে। আমি তো দোয়া করতেছি এরা যেন পালায় না পালায় দেশে থাকে। এরা বুঝতেই পারে না, আমি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দাবা খেলার সাথে তো অবশ্যই পরিচয় আছে আপনার, দাবার সে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। মানে একসাথে একই জায়গায় বসে 8টা ঘর তিনি ব্লক করে দিয়েছেন। এরা টেরই পায় নাই, এরা বুঝতেই পারে না। এরা যখন বললো যে শেখ হাসিনার নাম বাংলাদেশের পত্রিকায় ছাপতে দিবে না, তখন সারা দুনিয়া শেখ হাসিনার নাম প্রচার হওয়া শুরু হয়ে গেছে। এই গেম এরা বুঝেই নাই। আস্তে আস্তে শেখ হাসিনা তার তার যে কূটনৈতিক চাল তিনিও আস্তে আস্তে দিচ্ছেন। তারপর 18 মাস তো তিনি, 18-19 মাস তো তিনি ভারতে রয়েছেন। এইবার তো কূটনৈতিক চালে আর একটু এক্সপার্ট হওয়ার কথা। তো সেই চালটা তিনি খেলে দিয়েছেন, ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। তিনি হাতি বা নৌকা বা বা বরের চাল দেন না, এমনকি মিনিস্টারও চালেন নাই। তিনি কি চেলেছেন? সোজা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। এমন চাল দিয়ে দিয়েছেন যারা সবাই আটকে গেছে। কারণ ঘোড়ার চালে আপনার কোনো উপায়ই থাকে না, সুযোগই নাই, তাকে ধরতে পারবেন না। তার একটা প্ল্যান শোনা যাচ্ছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে, উনি বাই রোডে আসতে চান, বাই রোডে পদ্মা সেতু হয়ে, পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় আসতে চান। আমিও চাই জননেত্রী শেখ হাসিনা বিমানে নয়, হেলিকপ্টারে নয়, তিনি বাই রোডে আসুন। আমিও তাই চাই। এবং তাহলেই তার দেখা যাবে। সাথে যেসব মিডিয়া আসবে, মিডিয়ার জি, মাঝে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে বাদ পড়ে, কে জায়গা পায়। হ্যাঁ, একটু কম্পিটিশন শুরু হয়ে গেছে মিডিয়ায় কিন্তু। শেখ হাসিনা যখন আসবেন শুধু মিডিয়া থাকবে, আমার মনে হয় আরো কিছু থাকবে, সেটা আমরা এখন বলতে চাচ্ছি না। আরো অনেক কিছু থাকবে। সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনা যেমন আসলে একটা জনতা। ঘটনা ফরিদ ভাই এই চান্সে মনে করে দিই সবাইকে, 1971 সালের 17 এপ্রিল, 17 এপ্রিল যে মুজিবনগর সরকারটা শপথ নিল, 16 এপ্রিল বিকাল বেলা ব্যারিস্টার আমিনুল ইসলাম কলকাতা প্রেস ক্লাবে গেলেন, গিয়ে বললেন কালকে বাংলাদেশ সরকারের একটা অনুষ্ঠান আছে, ভোরবেলা গাড়ি আসবে, যারা যারা যেতে চায় তারা যাতে প্রেস ক্লাবে থাকে। হ্যাঁ, তো এই উত্তেজনা, তখন মোবাইল ফোন নাই, এই কথা বলে ওই লোকটা চলে গেছে প্রেস ক্লাব থেকে, তাকে পাওয়া যায় না। এই উত্তেজনায় সাংবাদিকরা রাতের বেলা প্রেস ক্লাবে ছিল, যে সকালবেলা যদি আসতে দেরি হয় গাড়ি মিস হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা এই লোকগুলা সবাই প্রেস ক্লাবে, যে গাড়িগুলো আসলো ওইখানে আবার ওই পশ্চিমবঙ্গের একটা ট্যাক্সি মালিক সমিতির এক নেতা অনেকগুলা ট্যাক্সির ব্যবস্থা করছিল ফ্রি। হ্যাঁ, গাড়ি, এই গাড়িগুলা নিয়ে গেল ইয়াতে,
ঠিক এখন আবার এত বছর পরে এসে শেখ হাসিনার সঙ্গে কারা বাংলাদেশে আসবেন, হ্যাঁ, একটা বিশাল প্রতিযোগিতার ব্যাপার। নেতারা তো আসবেই, প্লাস হচ্ছে সেই মানব ঢালের কথা বলা হচ্ছে। সেই যে চিটাগাংয়ের জনসভায় বা 21 আগস্টের জনসভায় শেখ হাসিনাকে নেতাকর্মীরা যে মানব ঢাল তৈরি করে উনাকে রক্ষা করছিল, আবার একটা মানব ঢাল থাকবে তার সঙ্গে। নিঃসন্দেহে শুধু আওয়ামী লীগই থাকবে না, ছাত্রলীগই থাকবে না, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগ, তাঁতি লীগ, এরাই শুধু থাকবে না, সাথে আমার মনে হয় সাধারণ জনতা লীগ হয়ে যাবে এবার, জনগণের লীগ হয়ে জনগণ তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবং আমিও চাই যে তিনি এই সড়ক পথে আসুক। আমি এটা মনে মনে কামনা করছি, মানুষ দেখুক তিনি ঢাকায় আসতে আসতে দেশে বিপ্লব হয়ে যাবে। দেখতে পারবেন কত মানুষ, জনস্রোত কল্পনাই করতে পারবে না। আর আমার ভাবির পোলা দেশে সরকারের প্রতিক্রিয়ায় একটা স্পষ্ট, সরকার ভীষণ বিব্রত। উনি এখন আসার চেষ্টা করতেছে কেন? উনি এখানে থাকুক, ভীষণ বিব্রত। এতদিন তো চাপা মারছে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। এখন তো বারাবাতে ছাই দিয়ে দিছে, তিনি বলছে আমি আসতেছি, তোরা ফাঁসি ধরে রেডি রাখ। এখন তো শেখ হাসিনা উল্টা বলে ফেলছে আমি আসতেছি, তোরা থাক। ঠিক আছে, তাই এখন আর তারা হতভম্ব হয়েছে, তারা তো বুঝতে পারে নাই। আপনি লিখেছেন ধুরন্ধর 3-তে আপনাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। ভাই আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ভাবির পোলা, একজন বলছে সিরিয়াল, টিভি সিরিয়াল করবে, নাম থাকবে ভাবির পোলা শিরোনাম, প্রস্তাব দিয়ে দিয়েছে অলরেডি। আরেকজন বলছে ভাবির পোলা সিনেমা বানাবে, ভাবির পোলা নামে সিনেমা বানাবে, কেন্দ্রীয় চরিত্রে আমাকে রাখবে বলেছে। দেখি দেখা যাক কি হয় সামনে। তবে এটা সত্য, হয়তো অত বড় অভিনেতা না, ধুরন্ধর 3-তে তো প্রশ্নই আসে না, তবে অভিনয়ে আসবে। আসতে চাই না, এখন আসতে হবে, বা আমাকে নিয়ে আসবে। কোন নিশ্চিত থাকেন, টিভি সিরিয়ালেও দেখবেন, সিনেমাতেও দেখবেন, বাংলাদেশের কোনো সন্দেহ নেই। প্রস্তাব অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা ভালো কথা, দেখি তাদের কাছে অ্যাডভান্স চাই, এখন দেখি কি হয়, যে 10% আগে অ্যাডভান্স দিয়ে রাখেন। জি ভাই কি হয় দেখাতে থাকেন, ভারতে তো কাঁচা খেলা করে না। ঠিক বলেছে, ভারত এত কাঁচা খেল খেলে না, কারণ তার কূটনৈতিক চাল দিয়ে দিয়েছে। ভারত দেখেছেন চুপচাপ, ভারত কোনো কথা বলে নাই এতদিন, চুপচাপ। শেখ হাসিনা বলে দিয়েছে ডিসেম্বরে আসবেন, গেম একটা গেম, অর্থাৎ এই 6 মাস, অর্থাৎ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস বাংলাদেশের রাজনীতি গরম। কোনো বিনিয়োগ হবে না, 5টি পয়সার বিনিয়োগ হবে না। কোনো পাগলে এই দেশে এমনিও বিনিয়োগ করে না, আরো বিনিয়োগ করবে না। মানে দেশের অর্থনীতি এই 5 বছর যে কোথায় চলে যাবে। শেখ হাসিনা আসলে কোন সাহসে আসতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। যে তিনি জানেন তাকে গুলি করা হতে পারে, তিনি জানেন তাকে মেরে ফেলা হতে পারে, তিনি জানেন তাকে ধরে নিয়ে ফাঁসি দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা দেশে একটা সংঘর্ষ হতো, তারপর কেন বলেছেন? কারণ তিনি জানেন যে জনগণ তার সাথে আছে। তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আসছে। তিনি শুধুমাত্র, আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা আর ওই আওয়ামী লীগের কর্মীর ভরসায় কিন্তু আসতেছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং জনগণের সমর্থন, আওয়ামী লীগের বাইরে, সেই সাহস নিয়ে তিনি আসতেছেন। তিনি জানেন যে বাংলাদেশের যে এই অবস্থা এখন, এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, সারা দেশের মানুষ চাইতেছে এখন শেখ হাসিনা আসুক। ইভেন আমি বারবার বলে আসতেছি যে এই মুহূর্তে জামাত বিএনপির 25% মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাতে যাবে। তিনি যখন যশোর থেকে বেনাপোল হয়ে যখন আসা শুরু করবেন, রাস্তাঘাটে দেখবেন জামাত বিএনপির লোক দাঁড়ায় থাকবে সংবর্ধনা জানানোর জন্য। কারণ কি? কারণ যে এই দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। কারণ আপনার সাথে আমার যত খাতিরই থাকুক, আপনি দেশের প্রধানমন্ত্রী হইলেন, কিন্তু আমার পেটে ভাত থাকলো না, ভাই আমি তো সমর্থন করবো না। আপনি দেখলেন আমি দেশের মন্ত্রী হইলাম, কিন্তু ওই জেলার মানুষ ভাত পায় না, আপনি তো আমাকে সমর্থন করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে, এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা তো বটেই, একটা আওয়ামী লীগের বড় নেতা 4-5 জনের ঘোষণা দিলেও দেশে বিপ্লব হয়ে যেতে পারে। সেই জায়গায় সেই জায়গায় শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন। ভাই এগুলো ফালতু কথা, ফাত্রামি কথা বললেন না। বাংলাদেশকে ভারতের অখণ্ড অংশ বানিয়ে ছাড়বে, ভারত এত পাগল হয়নি। ভারত সাপ, আচ্ছা কোন মানুষ নিজের বিছানায় সাপ, বিচ্ছু, পোকামাকড়, কাকড়া নিয়ে ঘুরবে?
করবে না, তেমনি বাংলাদেশকে ভারত নিবে না। এত পাগল হয় নাই ভারত। ভারত যদি পাগল হইতো অখণ্ড ভারত বানাইতে গিয়ে, তাহলে ভারত ৭১ সালে নিয়ে নিত। ভারতের পাগলা কোথায় কামড়ায় নাই যে বাংলাদেশের এই ১৫ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি ভারত বিরোধীর সাথে পীড়িত করতে গিয়ে সে বিপদে পড়বে। এত পাগল হয় নাই ভারত, এত পাগল হয় নাই। কোনোদিনই নিবে না। ভারতের জনগণই মিছিল করবে যে বাংলাদেশের লোকজন বাংলাদেশ নিও না। তারা জানে যে এটা নেওয়া মানে বিপদ হয়ে যাবে। জি। বাংলাদেশের ২০২৪-এর জঙ্গি উত্থানে জাতিসংঘের অপরাধের কথা, আমরা জাতিসংঘকে এই রকম ন্যাক্কারজনক অপরাধ করতে সাম্প্রতিক বছরগুলিতে কিন্তু আর দেখি নাই। এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য লজ্জা যে জাতিসংঘ এই অপরাধে যুক্ত হয়েছে, আমরা সেটাকে থামাতে পারিনি। সবচেয়ে বড় লজ্জা বাংলাদেশের সামরিক বাহিনীগুলার, যারা জাতিসংঘের পিসকিপিং মিশনে চাকরির লোভে প্রভাবিত হয়ে ২০২৪-এর জঙ্গি উত্থানে সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। এই অপরাধ তো আসলে লুকোচাপা নাই। তো ভলকার টুর্ক তো নিজেই বিবিসির সাথে সাক্ষাৎকারে বলে দিয়েছে যে আমি সেনাবাহিনীকে বলেছি তোমাদেরকে আমরা পিসকিপিং মিশনে রাখবো না যদি তোমরা এই জঙ্গি উত্থানে, সে তার মতো করে বলেছে যে জঙ্গিরা, ট্রান্সলেশন করলে এটা দাঁড়ায় যে জঙ্গিরা উত্থান করছে বাংলাদেশে তাদের উপর তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। এটা ভলকার টুর্ক কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আজকে ২ বছর পরে আমরা যখন দাঁড়িয়ে দেখি পুরো বিষয়টা, এটা একটা পুরোপুরি জঙ্গি উত্থান ছিল। দেখেন, আমরা কেন এটাকে এখনো জঙ্গি উত্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি না? এটার সবচেয়ে বড় কারণ হলো, কারণটা বোঝা কঠিন আছে আবার সহজও। এটা বুঝতে হলে আপনাকে পাকিস্তানি সেকুলার সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমি অনেক দিন কষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রু শুধু ১৯৭১ সালে পরাজিত, আমরা যাদেরকে ঘাতক হিসাবে চিনি, আল বদর আল শামস ঘাতক বাহিনী, তারাই নয়। বাংলাদেশে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক সেকুলার বুদ্ধিজীবী, যারা মূলত জঙ্গিদের সহপাঠী এই জন্য যে তারা পাকিস্তান রাষ্ট্র চায় বা পাকিস্তানের মতো রাষ্ট্র চায় কিংবা মুসলিম রাষ্ট্র চায়, যেটা ছিল ১৯৪৭-এ তাদের স্বপ্ন। সেই সেকুলার শ্রেণীকে আমরা যদি না বুঝি, আমরা আমাদের অনেক সমস্যা বুঝতে পারবো না। এবং জাতিসংঘ যে অপরাধ করে পার পেয়ে গেল, আমরা যদি এই সেকুলার শ্রেণীর হাতে আমাদের রাষ্ট্রের এই যে দুর্যোগের বর্ণনার ভার রাখি, তাহলে ভবিষ্যতেও কিন্তু জাতিসংঘকে আমরা এই অপরাধে অন্তত বিশ্বের দরবারে অপরাধী হিসাবে, মানে বাস্তব সত্যটা তুলে ধরতে পারবো না। সত্যটা হলো জাতিসংঘ এই অপরাধে জড়িত হয়ে গেছে। বাংলাদেশে ২০২৪-এ যেই অপরাধ হয়েছে, জুলাই ষড়যন্ত্র, জঙ্গি উত্থান, এই অপরাধে জাতিসংঘের সমর্থন ছিল পুরোপুরি জঙ্গিদের পক্ষে। এখন আমাদের বক্তব্যটা আমরা এখানে বিশ্বকে বুঝাতে পারতেছি না যে এটা একটা জঙ্গি উত্থান ছিল। কিন্তু দেখেন, ভারতে যে তাদের তাজ হোটেলে জঙ্গিরা যে আক্রমণ করেছিল, সম্ভবত ২০০৭-৮-এর ঘটনা হবে, সালটা এখন মনে নাই, সেই জঙ্গি উত্থানকে কি বিশ্বের সামনে প্রমাণ করতে হচ্ছে ভারতকে যে এটা একটা জঙ্গি উত্থান ছিল? ভারত জঙ্গিগুলোকে মেরেছে না যথেষ্ট পরিমাণে, সেখানেই তো গুলি করে মেরে ফেলেছে অনেকগুলোকে, হয়তো কাউকে কাউকে মারতে পারেনি, বাট বেশিরভাগ মেরে ফেলেছে। এই জঙ্গি উত্থানে যদি ভলকার টুর্ক যদি এই পক্ষটা নিত যে বোম্বাইতে তাজ হোটেলের জঙ্গি আক্রমণে যদি ভলগার টুর্ক জঙ্গিদের পক্ষ নিতে না পারে, তাহলে ২০২৪-এ ভলগার টুর্কের কোনো ধরনের অধিকার নাই এই জঙ্গি উত্থানের পক্ষে থাকা, যদি না সে অপরাধ করে। মূল বক্তব্যটা খুব সোজা। দেখুন, তাজ হোটেলের জঙ্গি উত্থানের সাথে উত্থানের সমর্থক হলে ভলগার টুর্ক যেই অপরাধ করত, ২০২৪-এ উত্থানের পক্ষ নিয়ে ভলগার টুর্ক ঠিক সেই অপরাধটা করেছে। পার্থক্য হলো যে ওই অপরাধ চিহ্নিত করা যেত সহজে, বাংলাদেশে আমরা অপরাধটাকে চিহ্নিত করতে পারি না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ শত্রুদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুর্বলতার কারণে। এই যে আমি আইরিন খান নিয়ে একটা বড় বক্তব্য রেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন, যারা শুনেছেন আইরিন খান সম্পর্কে বক্তব্যটা, আইরিন খানকে আপনারা দোষারোপ করবেন যে আইরিন খান, কারণ আইরিন খান বিএনপির নিয়োগ। এই মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তো আইরিন খান সম্পর্কে খুবই উচ্চকিত, না মানে তার সম্পর্কে নেগেটিভ কথা বলতে সবাই ওস্তাদ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে এই পাকিস্তানি সেকুলাররা আছে, আওয়ামী লীগের মধ্যে পাকিস্তানি সেকুলাররা আছে, মোটা দাগে আমি আওয়ামী লীগের বেশিরভাগ ফরেন মিনিস্টারকে আমি কাউকে দোষ দেই না, আসলে পাকিস্তানি সেকুলাররাই তো এই আওয়ামী লীগেরও ফরেন মিনিস্টার হয়। এখন যদি এই পাকিস্তানি সেকুলার আওয়ামী লীগের গুলোকে যে বিনাশ করতে হবে সেটার প্রয়োজন নাই, কিন্তু যে জিনিসটা হতে হবে, আওয়ামী লীগের লিডারশিপের মধ্যে কালচারাল কনসাসনেসটা আসতে হবে পাকিস্তানি সেকুলার সম্পর্কে। মূলত পাকিস্তানি সেকুলার
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো পুরোটাই আসলে জঙ্গিদের দখলে। এটা নিয়ে আমি ভিন্ন বক্তব্য রাখবো এক সময়, এখন না। তারপরে যদি আপনি এই মন্ত্রণালয়ের নেতৃত্বে একজন ইসলামিস্ট বা পাকিস্তানি সেকুলারকে দেন যে আওয়ামী লীগ করে, তাহলে কিন্তু আপনি ভলকার টুর্ক যে একটা অপরাধ করেছিল 2024 জঙ্গিদের পক্ষ নিয়ে, এটা ভবিষ্যতেও আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। অথচ এই অপরাধটা খুবই সুস্পষ্ট, জাতিসংঘ এখানে অপরাধ করেছে এবং এটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা কোনো কঠিন কাজ নয়। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, ভলকার টুর্ক, জাতিসংঘ এগুলা তো শক্তিশালী। হ্যাঁ, এরা শক্তিশালী, এদের পৃষ্ঠপোষকরা আরো শক্তিশালী। তাই তো, সেই জন্যই তো এদের সাথে পারার জন্য আপনাকে সবার আগে কিন্তু আপনার কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। সেই বৃদ্ধিটা করতে হবে থ্রু এ কালচারাল কনসাসনেস, সাংস্কৃতিক সচেতনতার মধ্যে। আপনার সাংস্কৃতিক সচেতনতা আপনাকে পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা করবে। পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা না হতে পারলে আমাদের কিন্তু মুক্তি নাই। এই দেশটা, আমার কাছে তো জামাত কোনো বড় শত্রু মনে হচ্ছে না, কারণ জামাত চিহ্নিত শত্রু। অন্তত সবাই বোঝে যে জামাত হলে ভয়টা পায় যে মুক্তিযুদ্ধের শত্রু। কিন্তু পাকিস্তানি সেকুলারদের তো আমরা মুক্তিযুদ্ধের শত্রু হিসেবে চিহ্নিত করি নাই। আমরা ভেবেছি মতিউর রহমান প্রথম আলো চালায়, সেও জঙ্গিদের বিরুদ্ধে, সুতরাং সে মুক্তিযুদ্ধের পক্ষে না। সে মুক্তিযুদ্ধের পক্ষে না, সে পাকিস্তানি সেকুলার। কোনো পাকিস্তানি সেকুলার কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে নয়। এই পাকিস্তানি সেকুলার বুঝতে আমারও কিন্তু 2-1 দশক লেগেছে। এত সহজ ছিল না জিনিসটা বুঝতে। আমি যখন ফরেন মিনিস্ট্রিতে চাকরিতে ঢুকি বা বছরের পর বছর আমি অনেক চিন্তা করে আপনার সময় কাটিয়েছি যে একটা ছেলে, এখন সে রাষ্ট্রদূত, সে তৃতীয় লিঙ্গ, অবশ্য তৃতীয় লিঙ্গ সে স্বীকার করে না, বাট তাকে তৃতীয় লিঙ্গ হিসাবে ভালোভাবে অবজার্ভ করলে বোঝা যায় যে সে তৃতীয় লিঙ্গ। সে অফিসার হিসাবে খুবই ভালো, অত্যন্ত টিনেশাস। সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বোঝেন, তৃতীয় লিঙ্গ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নাস্তিক এবং একেবারে প্রসিদ্ধ নাস্তিক। তারপরেও সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষকে সমর্থন করে না। কিছুদিন আগে আমাদের এক রাষ্ট্রদূতের সাথে আমার কথা হচ্ছিল, সে নাকি বারবার বলছিল, সে যে দেশের রাষ্ট্রদূত সেখানে উনি গিয়েছিলেন, বারবার বলছিল যে শেখ হাসিনাকে একটু বললেন এইভাবে বাচ্চাগুলোকে খুন করেছে। দেখেন, যেই বাচ্চাগুলোর কথা এই নাস্তিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তৃতীয় লিঙ্গ বলছে, এই বাচ্চাগুলো কিন্তু নাস্তিকেরও গর্দান কাটে, রবীন্দ্রসঙ্গীত শিল্পীরও গর্দান কাটে, তৃতীয় লিঙ্গেরও গর্দান কাটে। তাহলে তৃতীয় লিঙ্গ হয়ে, নাস্তিক হয়ে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে সেখানে বাচ্চাগুলোকে সমর্থন করে তথাকথিত বাচ্চা। কারণ হলো এই তৃতীয় লিঙ্গ, এই নাস্তিক, এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সে তো পাকিস্তানি সেকুলার। তার পিতার, মাতার, তাদের স্বপ্ন ছিল পাকিস্তান রাষ্ট্রে বসবাস করার। যখন বঙ্গবন্ধু রাষ্ট্রটাকে বাংলাদেশ করে ফেললেন, সে তো মানসিকভাবে রাষ্ট্রহীন হয়ে গেছে। ফলে তার যে গর্দান কর্তনকারী, তাদের প্রতি তার সহানুভূতিটা আসে, কারণ তার স্বপ্নের দেশটা, কারণ সে বিশ্বাস করে এই গর্দান কর্তনকারীরা তাকে ফেরত দিতে পারবে। যেটার প্রকৃষ্ট একটা উদাহরণ আমরা দেখেছি আবুল কাশেম ফজলুল হকের মধ্যে। সাম্প্রতিককালে যেই, সে তৃতীয় লিঙ্গ না আবুল কাশেম ফজলুল হক, কিন্তু সে নাস্তিক এবং কিন্তু পাকিস্তানি সেকুলার। ফলে আমরা দেখেছি যে তার কাছে তার সন্তানের হন্তারকদের প্রতি যে ঘৃণা হওয়ার কথা সেটা হয় নাই, অর্থাৎ তার সন্তান হন্তারকদের প্রতি তার যেই ধরনের কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট তার পাকিস্তান রাষ্ট্র পুনরুদ্ধার করতে না পারে। সে মনে করে যে যারা তার সন্তানকে হত্যা করেছে তারা পাকিস্তান উদ্ধার করে দিতে পারবে। এইখানে তার রাষ্ট্র হারানোর বেদনা সন্তান হারানোর বেদনার চেয়ে গভীর। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এটা না বুঝলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশে স্থায়ী হতে পারবে না। আমি তো এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই নাস্তিক এবং এই তৃতীয় লিঙ্গকে নিয়ে আমি বছরের পর বছর আমাকে ভাবতে হয়েছে, যার গর্দান তারা কেটে ফেলবে, কেন সে গর্দান কর্তনকারীদের সমর্থক হয়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। উদাহরণটা বেশি দূর টানতে চাই না, আমি আবারও বলছি, ভলগার টুর্ক এবং জাতিসংঘ বাংলাদেশে অপরাধ করেছে 2024 জঙ্গিদের পক্ষ নিয়ে। এই অপরাধ আমরা পৃথিবীতে অবশ্যই উন্মোচন করতে পারবো, জাতিসংঘকে লজ্জিত করতে পারবো, চাইলে ভলগার টুর্ককে বিচারেরও সম্মুখীন করতে পারবো। ব্যাপারটা কঠিন এই জন্য যে ভলগার টুর্ক তো একেবারে নিম্ন শ্রেণীর একটা জাতিসংঘের কর্মচারী। এটা বলার পর আমাদেরই এক বন্ধু সাংবাদিক, আমি বলছি না সে বড় অফিসার জাতিসংঘের। ভাই, অফিসার আমি তো রাষ্ট্রদূত পর্যন্ত হয়েছি, তাই না? আমি বুঝি না জাতিসংঘের কে অফিসার কে কি নয়। সে জাতিসংঘের একজন কর্মচারী ভলগার টুর্ক। কিন্তু এর চেয়েও তো শক্তিশালী লোকগুলা পাকিস্তানি সেকুলারদের সাথে সংযুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ষড়যন্ত্র করেছে। বলুন তো, আপনি যদি বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সাথে তুলনা করেন, এ তো একটা চাকর এই ভলগার টুর্ক। আমরা তো চাইলে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনকে লজ্জিত করতে পারবো, কখনো তাদের বিচার করতে পারবো সেটা আমি দাবি করছি না, কিন্তু বিশ্বের সম্মুখে তাদেরকে লজ্জিত করতে পারবো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই তাদেরকে অনেক কারণে লজ্জিত করেছে। এই হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন ইউনুসের বন্ধু হয়ে বাংলাদেশের বিরুদ্ধে গেছে না? আমরা এদেরকে তখনই পৃথিবীর সামনে উন্মোচিত করতে পারবো যতদিন আমরা আমাদের কূটনীতির নেতৃত্বটা পাকিস্তানি সেকুলার এবং ইসলামিস্টদের হাত থেকে
তুলে এনে প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের কালচারালি কনসাস এবং দক্ষ মানুষের হাতে দিতে পারবো। ফরেন মিনিস্ট্রির সচিব হয়তো সেরকম পাওয়া যাবে না, কারণ মুক্তিযুদ্ধের পক্ষ দাবি করে যেসব অফিসার আছে এগুলো সব বেশিরভাগই ডাফার এবং কাওয়ার্ড। এরা হলো আওয়ামী লীগের শিবির। আমার কাছে শিবির দুই রকম, একটা হলো আওয়ামী লীগের শিবির যেগুলো ছাত্রলীগ করে, আর একটা হলো জামাতের শিবির যেগুলো প্রকৃত শিবির। আপনার কালচারাল পার্থক্যটা বুঝতে হবে, কালচারাল কনসাসনেসটা থাকতে হবে। এই যে এত কষ্ট করে পাকিস্তানি সেকুলার বলে বলে গলা ফাটাচ্ছি, সেই জিনিসটাকে আপনার বুঝতে হবে। আমরা যদি এগুলা বুঝি, আমাদের নেত্রী শেখ হাসিনা যদি প্রকৃতপক্ষে প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের এই দায়িত্ব দিয়ে অন্তত একজন নেতৃত্ব ঠিক করে দেয়, আমরা জাতিসংঘ 2024 সালে যেই অপরাধ করেছে এই জঙ্গি উত্থানের পক্ষে গিয়ে, সেই অপরাধ আমরা পৃথিবীর সামনে উন্মোচিত করতে পারবো। ভলকার টুরকে ধরেন আমরা বিচার করলাম না, অতদূর যাওয়া আমি জানি না, চাইলে আমি বিশ্বাস করি সম্ভব। বিচার বাংলাদেশে না, মানে তাকে নাজেহাল করা সম্ভব, সে তো অপরাধ করেছে। কিন্তু আমাদের কালচারাল কনসাসনেস এগেনিস্ট পাকিস্তানি সেকুলার এবং ইসলামিস্ট, এইটার বিরুদ্ধে যদি আমরা আমাদের সাংস্কৃতিক সচেতনতা তৈরি না করি, দায়িত্বটা যদি ওদেরকেই দিই, আমি এটাও বুঝতে হবে শেখ হাসিনা যদি এই দায়িত্ব কোনো ইসলামিস্ট বা পাকিস্তানি সেকুলারকে দেন, সেও কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করবে ভলগার তুর্কে লজ্জিত করতে, বিচার করতে। কিন্তু তার কালচারাল কনসাসনেস না থাকাতে সে সেটা পারবে না। এটাই হয়েছে আমাদের অতীতে বারবার। এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে, এবং এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আমি আওয়ামী লীগের হাজার হাজার সমর্থককে বলছি, আপনারা যারা আজকে সন্ত্রাসের শিকার, আপনারা যারা আজকে নির্যাতনের শিকার, যে জাতিসংঘ 2024 জঙ্গিদের পক্ষ নিয়ে সেই অপরাধটা করেছে, যেই অপরাধটা জাতিসংঘ বোম্বেতে বা মুম্বাইতে তাজ হোটেলে সন্ত্রাসীদের পক্ষ নিলে করতো, এইখানে হিসাবটা আপনার ক্লিয়ার হতে হবে। আপনার কনসাসনেসে যদি এই সত্যটা প্রবেশ না করে, আপনি কি করে ভলগার টুরকে অপরাধী হিসাবে চিহ্নিত করেন? তারাও কিন্তু ভাবে, হ্যাঁ তাই তো, তাহলে ওনারা কি তাহলে ভারতে পারপাস সার্ভ করতেছেন এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে, এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, অরাজকতা করবে? ওই ভয়টা তারা কেন পাচ্ছে? ওর কেউ নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোকই নাকি নাই একজন। তো যে যাদের যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন? ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তা আমাদের রাখা হয়েছে। এখন নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? তবে বিএনপির যারা শীর্ষ নেতা এবং জামাত থেকে শুরু করে এনসিপি সবাই বলছে বিচার করতে হবে, কিন্তু আসতে দেওয়া যাবে না। সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত 2 দিনে যা ঘটে গেল? রাস্তাঘাট মানুষ গরম করে ফেলছে যে ওনার ফাঁসির আদেশ বাস্তবায়ন করতে হবে, ফাঁসি দিতে হবে, 1 বার না 2 বার দিতে হবে, 3 বার দিতে হবে, অনেক কিছু বলাবলি হচ্ছে। তাহলে এইটা কি আপনি এদের এই হইচইটা চালাবেন নাকি ওনাকে ফাঁসি দিবেন? যদি ফাঁসি দিতে চান, এখন উনি যখন বলছেন যে আমি নিজেই, যে উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে যে আন্দোলন করবো, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে এসে বর্তমান সরকারকে ফেলে দিব, জামাতকে কুচুকাটা করবো, তা তো বলেন নাই। উনি বলেছেন কি, ওনার যে ইন্টারভিউটা আমি করলাম রয়টার্সে, সেখানে উনি বলেছেন আমি দেশে যে সারেন্ডার করবো। তো সারেন্ডার কার কাছে করবে ভাই? গভর্নমেন্টের কাছে তো করবে, আইনের কাছে তো করবে, আদালতের কাছে তো করবে। তাহলে যে কাজটা করার জন্য আপনারা এত চিল্লাচিল্লি করছেন, সরকারি দল, সরকার, বিরোধী দল সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে শেখ হাসিনাকে আনতে হবে। এখন যখন উনি নিজে বলছেন আমি যাব, তখন তারা বলছে না আনা যাবে না, না এইভাবে আনা যাবে না, ওভাবে আনতে হবে, সেভাবে আনতে হবে, না আসতে দেওয়া যাবে না। কেউ দেখলাম যে আসলে পরে তাকে এয়ারপোর্টেই তাকে দেখে অনেক কিছু করে ফেলাবে তারা। এগুলি কেন? এটা হলো ওই কারণে হয় অনেক সময়, ওই যে এদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। উনি আসতে চেয়েছেন, এরা ভয় পেয়ে গেছে। আমার কাছে আমি তো অবাকই হয়েছে। আমি প্রশ্নটা করছি যে সরকার কি বিচলিত কিনা? সরকার কিন্তু ওয়েলকাম করা উচিত। প্রথম দিন দেখলাম যে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর আছেন, উনি বলছেন ডিসেম্বরে উনি এখনই আসুন। তো শুনে আমি খুশি হয়েছি যে ভালো, উনি চান যে আসেন। কালকে দেখলাম বললো না, এইভাবে তো আসতে পারবেন না, সরকারের মাধ্যমে আসতে হবে। আরে ভাই, সরকারের মাধ্যমে আনেন আর যেভাবে আনেন, যিনি আসতে চান, আপনি আনতে চান, ওই সরকার যদি দিতে চায়, তখন আবার যাকে আনা হবে তিনি আসতে চান কিনা, তিনি মুসলামসে করেন কিনা, এগুলো অনেকগুলো ইস্যু আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রধান ইস্যু, যাকে আপনি আনতে চান, উনি যখন নিজে বলছেন আমি যেতে চাই, তখন তো দুই সরকারেরই উচিত
তড়িৎ গতিতে ওনার আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা। আমি তো মনে করি যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের উচিত, হাই কমিশন আছে, তাদের উচিত হবে ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট তৈরি সবসময় জন্য তৈরি করে রাখা। উনি যখনই আসবেন সেটা ডেট দিয়ে দিন, হয়ে গেল। উনি তো সরকারের এবং বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সহজ করে দিচ্ছেন। সহজ করে দিলে সেই সহজ জিনিসটা নিতে, গ্রহণ করতে ভয় কেন পায় এটা আমি বুঝি না। এবং তাদের এই লাফালাফি দেখে আমি একটু হতাশ হয়েছি। হতাশ হয়েছে এই কারণে যে এই লোকগুলি যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং যারা নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন তারাই বসবেন, এরা যে এত দুর্বল এটা ভাই আমার চিন্তার মধ্যে ছিল না, সত্যি কথা বলতে। মানে দেখেন 213টা আসন পেয়েছে বিএনপি, 77টাই ধরিয়ে দিই, কারণ ওই যেগুলি এনসিপি পেয়েছে ওগুলো তো জামাতেরই ভোট। 77টা আসন পেয়েছে জামাত এবং এনসিপি মিলে। এই যে এত শক্তি, এত শক্তি থাকলে এত শক্তি আসলে করতে গেলে জনগণের ভোটেই তো। তাহলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে বলে তারা মনে করেন, সেই জনগণের উপর তারা আস্থা নাই। তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, অরাজকতা করবে, ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওর কেউ নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোকই নাকি নাই একজন। তো যে যাদের লোক নাই, যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন ভাই? আমি এটা বুঝি না। আমি ওনাদের উপর একটু হতাশি হয়েছি। তাহলে কি ওনারা আসলে অতটা শক্তিশালী নন? তাহলে কি ওনারা কেবলই ফাঁপানো বেলুন? আমি জানি না। মানে তাহলে এইগুলো কি সব শো অফ, যে শেখ হাসিনা বিচার চাওয়ার জন্য মাঠ গরম করা হয়, তাকে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তার গ্রহণযোগ্যতা শেষ। এই যে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে গতকালও বিচার দাবি করা হলো, তো বিচার দাবি করছে, আসতে দেওয়া হচ্ছে না, মাঝখানের ফারাকটি আসলে কোথায়? আর আপনি বলছেন যে দুই সরকারেরই উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, তাকে ফিরিয়ে আনার জন্য। এবং তিনি যখন নিজেই বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি আত্মসমর্পণ করতে চাই, সেখানে ভারত সরকারের কি করা আছে এখানে? ভারত তাকে ছেড়ে দিবে, আপনি যান, এটাই তো আর কিছুটা। উনি তো ভারত বলেনি যে আমি না, আটকে রাখছি। ভারত তাকে কিভাবে রেখেছে, তার স্ট্যাটাসটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। ভারত সরকার কিন্তু একবারের জন্য বলেনি যে তাকে তারা কিভাবে রেখেছে। তাকে কি তারা বন্দি করে রেখেছে? তাকে কি গৃহবন্দী করা হয়েছে? সে কি ওনাদের অতিথি? উনি কি ওনাদের অতিথি হলে কোন ধরনের অতিথি? মুক্ত অতিথি নাকি গুপ্ত অতিথি? এগুলি কিন্তু কোনোটাই ক্লিয়ার না। ক্লিয়ার না এই কারণে গত 2 বছরে তার তো একটাও ছবি আমরা দেখিনি। কেউ দেখেছে? কোন মিডিয়া দেখেছে? দেখেন, যে কয়টা ইন্টারভিউ তার হয়েছে, একটা ইমেলের মাধ্যমে হয়েছে আর একটা টেলিফোনের মাধ্যমে হয়েছে। উনি যদি অতিথি হিসাবে মুক্তই থাকেন, তাহলে তো রয়টার্স এর সাংবাদিক যে ওনার সঙ্গে সরাসরি ইন্টারভিউ নিত, সেই ইন্টারভিউতে আমরা ছবি দেখতাম, রয়টার্স এর ছবি দিত, ছবি দেখাতো। তো তা তো তারা কেউ করেনি। তার মানে কোন বাইরের সাংবাদিকের কাছেও কিন্তু ওনার মানে আপনার একসঙ্গে মিলিত হওয়ার মতো কোনো বিষয় নাই। নাই কেন? এই বাধাটা কি শেখ হাসিনা নিজে দিয়েছেন নাকি এটা ভারত সরকার দিয়েছেন? এটা তো আমরা জানি না। তবে উনি 8-10 জন অতিথির মতো যে নন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর অতিরিক্ত অন্তপক্ষে রয়টারের সাংবাদিক তো যেতে পারতেন, ওনাকে তো টেলিফোনে ইন্টারভিউ নিতে হচ্ছে কেন? তার মানে উনি কাউকে দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না? উনি কি আসলে সুস্থ না? উনি কি অসুস্থ? ওনার কি চেহারা খারাপ হয়ে গেছে? ওনার সঙ্গে আপনি মনে করেন ভারত সরকার, ভারতের মধ্যে ওনাকে কে মারবে? ভারত তো নিজে থেকে আটকে রাখছে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন এটা কি লোকে করা যায় না? লোকে করে না। ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এখন নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? কারা ভাই? এগুলি জানেন, এগুলি আসলে ওনারা একটা যুক্তি বানাচ্ছেন। আমি এই যুক্তিগুলিকে খুব একটা গ্রহণ করি না। বাট আমি মনে করি এটা ভারতের উচিত যে বলে দেওয়া যে তার স্ট্যাটাসটা কি হবে। ঠিক অতিথি সে কি প্রকাশ্যে যেতে পারছে? কোথায় যেতে পারছে? ওনার সঙ্গে অনেকে বলে যোগাযোগ হচ্ছে, কেউ ওনার সঙ্গে দেখা করতে পারছে। এই স্ট্যাটাস গুলো কেন ভারত বলে না? বলা উচিত আমি মনে করি। পাকিস্তানে অবস্থানরত আমাদের বাংলাদেশের একজন বাংলাদেশের ভদ্রলোক আছেন, মাসওয়াত আহসান।
উনি একটা কথা বলেছেন যে রয়টার্স, এপি এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় যখন বাংলাদেশ সংক্রান্ত কোনো নিউজ বের হয় তখন উনি প্রথমে দেখেন এটা লিখেছে কি, মানে সাংবাদিকটা কি, সংবাদ মাধ্যমটা দেখার পরে উনি দেখেন সাংবাদিকটা কি। সাংবাদিকটা যদি কোনো রকম হিন্দু ধর্মাবলম্বী কেউ হয়, যদি বোঝা যায় যে উনি ভারতের বংশজাত অথবা ভারতের এখান থেকে অরিজিন তার ভারত, যেরকম উনি দেখেন, তাহলে ওটা কোনো অতটা গুরুত্ব দেন না। আর যদি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি কোনো সাংবাদিক করেছেন, তাহলে ওটাকে উনি গুরুত্ব দেন। এটা উনি বলেছেন। এখন ওনার কথা না আমি আলোচনা করছি না, বাট আমার কথা হলো যে এই কথাটা যারা বলছি এটা তো 5 জন লোক দেখছে, দেখার পর তাদের মধ্যেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়। তারাও কিন্তু ভাবে হ্যাঁ তাই তো, তাহলে ওনারা কি তাহলে ভারতে পারপাস সার্ভ করতেছে এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে। এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। অথবা ভারত সরকারও তো শেখ হাসিনাকে বলতে পারে যে আপনি এই ধরনের কথা বলেন, বললে পরে সরকার একটু পাজলড হবে, পাজলড হলে পরে তারা যে মানে আমাদের কথা, আমাদের যে স্বার্থটা সেটা হয়তো আমরা ওখান থেকে পেয়ে যাবো, অথবা আমরা বার্গেন করতে পারবো, হতে পারে। আবার কোনো কিছুই নাও হতে পারে, কারণ বিষয়টা তো আমি আপনি কনফার্ম হয়ে বলতে পারছি না। আমরা একটা ইন্টারভিউ দেখছি, আমরা একটা কমেন্ট দেখছি, আরেকজনের একটা বক্তব্য দেখছি এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। কাজেই আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মাথাতে বুদ্ধি কম, কাজে আমরা বেশি মেলাতে পারি না। কিছু কিছু যাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা দর্শকের উপরে ছেড়ে দিই যে দর্শক মিলিয়ে নি। আমি মাসুদ কেবল এতটুকু বুঝলাম, আপনি পান্না অতটুকু বুঝলেন, মাসুদ হাসান কি বলছেন এটাও শুনলেন, আবার রয়টার্স কি বললো এটাও শুনলেন, আবার দেশে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে এটাও দেখছেন, আবার সরকার কি বলছে। যখনই এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তারপরে দেখলাম সরকারের একটা তথ্য বিবরণী যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এটা কিন্তু প্রচারের পরের দিন দিচ্ছে। আবার এবারও যখন নাকি রয়টার্স ইন্টারভিউ দিল, ইন্টারভিউ প্রচারিত হওয়ার পরের দিন সরকার তথ্য বিবরণী দিচ্ছে যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। যদি যাবেই না, তার আগের দিন বলতেন, প্রচার হওয়ার পরের দিন এটা বললে কি না তত কাম হয়ে গেছে। তো এখন আমি আবার সরকারের অবস্থাটা ভালো মতো বুঝি না যে ওনারা এটাই বা দেন কেন বারবার, এবং এটাই কি প্র্যাকটিক্যাল কিনা। আপনি যদি বাংলাদেশের পত্রিকা প্রচার করতে দিলেন না, বাংলাদেশে আজকাল তো লোকে অনলাইনে পত্রিকা পড়ে, বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার অথবা যুগান্তর, সমকাল, ইত্তেফাক, মানব জীবন, এরা কেউ হয়তো সরকারের আদেশ, সরকার মানে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা শেখ হাসিনা সংক্রান্ত রয়টারের এই নিউজের আদ্যপান্ত অথবা কোনো কিছু একটা অংশ বিশেষ কিছুই প্রচার করলো না, করলো না। কিন্তু এদেশের মানুষ কি জানতে বাকি আছে যে কি বলছে, তারা এটা কোথায় পড়ছে? তারা তো এটা পড়ছে রয়টার্সে। রয়টার কি অ্যাভেলেবল না? আচ্ছা, রয়টার্সে ইংরেজি পড়তে পারি না আমি। রয়টার্সের এই লেখাটি 134টা গণমাধ্যমে হুবহু পাবলিশড হয়েছে, রয়টার্সের রেফারেন্স দিয়ে। রেফারেন্স হয়েছে, তাহলে সেগুলি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি না। বাংলায় কি ভারতের পত্রিকা আনন্দবাজারে প্রচারিত হয়নি, ভারতের আজকাল পত্রিকা প্রচারিত হয়নি, এবং সেগুলি কি আমার দর্শককে ওটা কেনার জন্য কলকাতায় যেতে হয়? এখন মোবাইলে টিপ দিলেই পায়। তাহলে তারা কি করবে? তারা তো তখন আর বাংলাদেশের পত্রিকাগুলো পড়বে না, বাংলাদেশের মিডিয়াগুলো দেখবে না। তারা প্রকৃত খবর জানার জন্য ভারতের মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তাহলে এই ইন্টারনেটে যখন দেখবে, ইন্টারনেটে তো বিজ্ঞাপন যায় প্রচুর, যখন বিজ্ঞাপন দেখবে যে সবাই খালি ভারতের মিডিয়া দেখছে অথবা বাইরের মিডিয়া দেখছে, তখন তো তারা বাংলাদেশের মিডিয়ায় তারা বিজ্ঞাপনও পাবে না। বিজ্ঞাপন না পেলে বাংলাদেশের মিডিয়াগুলি আরো মরার দশায় যাবে। তাহলে সরকারের সিদ্ধান্তটা, এটা তো বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তাদের বিপরীতে যাচ্ছে। তারা তো বিদেশি মিডিয়াকে এনকারেজ করতেছে, বিদেশি মিডিয়ার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতেছে, দেশীয় মিডিয়াকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো সরকারের এই ধরনের আচরণই বা কেমন? সরকার কি তাহলে বিদেশি মিডিয়ার জন্য কাজ করতেছে আমাদের মিডিয়াকে বাদ দিয়ে? এটাও কিন্তু একটা প্রশ্ন। আমাদের তথ্য মন্ত্রণালয় কি আমাদের মিডিয়ার জন্য একটা প্রতিবন্ধকতা এবং বৈরী অবস্থা তৈরি করার জন্য বসে আছে? ভাই বুঝি না এগুলো। না, এইগুলো করে কোনো লাভ হয়? আওয়ামী লীগ সরকারের সময় তো আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নির্বাসনে ছিলেন, তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তো তারেক রহমান তো প্রতিদিন 2টা-3টা করে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। তার সেই বৈঠকের খবর আবার ফলাও করে গণমাধ্যমগুলোতে আসতো। এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, এই ধরনের তথ্য বিবরণী দিয়ে সরকার কি আসলে নিজের দুর্বলতা প্রকাশ করছে না সবসময়, সেটা আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক? অবশ্যই করছি। এগুলো জানেন কি,
আমরা একটা পরিবর্তনের আশায় একটা আন্দোলন করেছি, অনেক এখানে স্যাক্রিফাইস ছিল সবারই, কিন্তু সেই পরিবর্তন আমরা যে দেখলাম খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কোনো পরিবর্তন হয় নাই। আমি এই সরকারে যারা আছেন তাদেরকে বলছি, ভাই আপনারা কোনো পরিবর্তন করতে পারেননি। যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা পাবলিককে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারে কেমন ছিল, দেখেন তারা কি বলে, একই কথা বলবে। এটাও তো সত্য কথা। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারেনি, সেটি সরকারি দলের বিভিন্ন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা ক্যাডার বাহিনী হোক, তারা করতে দেয়নি, বাধা দিয়েছে। আবার বিএনপিও যে সত্য কথা সেভাবে নেতৃত্ব দিতে পারেনি আন্দোলনে। সেই জায়গা থেকে তো একটা কথা উঠেছিল যে বিএনপি কে আসলে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। মানে সকাল হলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সভা সমাবেশে বক্তব্য শুরু করতো, মানে 365 দিন গেছে তাদের বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বিএনপি ওইভাবে আলোচনায় ছিল। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সামনে কি হতে পারে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফেরেন যে কোনো ভাবে, তাতে কি আসলেই খুব বিশাল কিছু হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে? মানে এত ভয় পাচ্ছি কেন সরকার বা অন্য দল যারা রয়েছে? তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি না, ভয় পাচ্ছে কিনা তারা তো নিজেরা স্বীকার করে না তাদের ভয় পাচ্ছে। তারা তো মনে করে যেন কোনো সমস্যা হবে না, তো সমস্যা হবে না তো এই সমস্ত উল্টাপাল্টা কাজ করেন কেন? আর আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা আসলেই দেশে অনেক কিছু হবে, আমি তাও মনে করি না। শেখ হাসিনা আসলে যেটা হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে, এক ধরনের মানে আপনার আপনি কি বলবো এটাকে, এনার্জি হয়তো বা আসবে, এটা ঠিক, কিন্তু সে এনার্জিটা বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ থাকবে না এই কারণে, এনার্জি আসতে পারে 2 দিন 3 দিন, তারপরে তারা সবাই ঝিমায় যাবে। আমরা কিন্তু ভেবেছিলাম যখন নাকি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন অনেকে বলেছিল যে জেলখানায় নিতেই পারবে না। তারপরে বলেছিলেন যে নিলেও গভর্নমেন্ট টিকতে পারবে, রাখতে পারবে না। তো সবই তো হয়েছে ভাই। বিশাল লোক তার গাড়ির সঙ্গে গেছে, যে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লোক তার গাড়ির সঙ্গে সে গেছে, জেলখানায় ঢুকাই দিয়েছে। এইটা করছে, আর তো কিছু হয় নাই। তারা কি জেল ভাঙতে গেছে? ভাঙতে যায় না। আদালত ভাঙতে গেছে? তাও যায় নাই তো। ওই লোকগুলো আবার হাইডে হাইডে চলে আসছে। তারা গেছে। এইগুলি বাংলাদেশের পলিটিক্স এরকমই হয়। এখানে কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয় না। যেগুলি জীবন যায় একটু হুজুগে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা তাই হবে, একটু বেশি কিছু হবে না। কারণ আওয়ামী লীগ যদি অতটাই সিরিয়াস হইতো, আপনি একটা কথা ভাবেন না, কারণ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তারা প্রতিষ্ঠা বার্ষিকী একটা ঘোষণা দিল, দেওয়ার পর সরকার বিরাট ব্যবস্থা নিল, শ্বাস রব রব দিল, 6টা জেলায় আর্মি নামাই দিল, অমুক করলো তমুক করলো। আমরা সমালোচনা করলাম কেন আর্মি নামাইলেন। আচ্ছা 6 জেলার হয়ে আর্মি নামাইছে, উপজেলার পর্যায়ে আর্মি ছিল, অন্যান্য জেলাগুলিতে আর্মি ছিল, কোথাও কোনো মিছিল মিটিং হয়েছে? হয় নাই তো। সরকার যদি এই ব্যবস্থা না নিত তাও হইতো না। সরকার এই ব্যবস্থাগুলো না নিলে তাও হইতো না, আমি মনে করি হইতো না ভাই। হইতো না এই কারণে আওয়ামী লীগের মধ্যে যারা নাকি নেতা কর্মী সারা দেশে আছে, তারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে উত্তেজিত হয়, কিন্তু তারা সংগঠিতভাবে উত্তেজিত হয় না। এদের সংগঠিত ভাবে তারা একসঙ্গে নাই, এটা রিয়েলিটি। কারণ যখনই তারা সংগঠিত মাঠে নামতে যায়, তখন অনেকের মধ্যে প্রশ্নটা আসে, আমরা কার জন্য লড়াই করছি, দলের জন্য নাকি কতিপয় নেতার জন্য? এবং এই নেতাগুলি কোন নেতা? যে নেতাগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে নিজেদের লুটকৃত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। তারা সবাই লুটপাট করে গেছে দেশ থেকে ভাই। এবং এই টাকা দিয়ে তারা ওখানে না খেয়ে থাকে, তাহলে ওদের খাওয়াই কে? শেখ হাসিনাকে না হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায়, অন্য সমস্ত মন্ত্রী আছে এদের কে খাওয়ায়? ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায় তো না। বিদেশে পাঠিয়ে থাকতে টাকা লাগে না, এই টাকা আসে এখান থেকে। তারা প্রচুর এমন লুটপাট করে তারা গেছে এখান থেকে, তাদের টাকা, যেমন নানক ধরেন, নানক, বাহাউদ্দিন নাসির, এদের তো রাজকীয় জীবনযাপন আমি শুনেছি। তো এদের এই টাকা আসে থেকে। এবং যদি তাদেরকে আবার নেতা বানাইতে হয়, কিন্তু ওবায়দুল কাদেরকে এসে আবার নেতা বানাইতে হয়, তাহলে দেশের মানুষ, সাধারণ মানুষ কেন মাঠে নামবে? মাঠে নামবে না তো। শেখ হাসিনা কি একবার বলেছে আমি ওই নেতৃত্বের কারণে আমার আজকে এই দুরবস্থা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, ওবায়দুল কাদের কি আছে, বাহাউদ্দিন নাসিমের আছে, নানকের আছে, জাহাঙ্গীর কবির নানকের ওই গ্রহণযোগ্যতা আছে দেশে? নাই। অথচ নেত্রীর কাছে তারাই সবচেয়ে প্রিয় লোক। তো তারা যদি বলে যে আমার নেতৃত্বে ওদের নিয়ে আছে, তাহলে তার জন্য আমরা কোনো মাঠে নামবো না। যখন শেখ হাসিনা তাকে এক দেখার জন্য যাবে, তারপরে দেখবো সবাই ঘুমাই পড়ছে। অনেকে নানান রকম প্রশ্ন করছেন। কেউ বলেন যে আসলে কি দুঃখিত, সরি, আসলে কি তিনি আসবেন কিনা, তার বিরোধী অংশ বলছে স্ট্যান্ডবাজি। আবার অনেকে বলছেন আসলে তিনি কিভাবে আসবেন, তার পাসপোর্ট নাই, তার ট্রাভেল পাস গভর্নমেন্ট দিবে কিনা।
নানান প্রশ্ন, তিনি তো হুট করে প্লেনে চলে আসতে পারবেন না। কি ধরনের প্রস্তুতি আপনার কোনো মানে কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, এবং আপনি কি ধারণা করেন যে সেটার কিরকম প্রস্তুতি চলছে? আমি যখন সর্বশেষ ইন্টারভিউ নিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যে আমি ফিরবো, কিন্তু সময়সীমা নির্ধারণ করেনি। এখন তারপরে রয়টার্সকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বললেন যে তিনি, আপনার মনে আছে বোধহয় তার কিছুদিন আগে এনডিটিভি কে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন ডিসেম্বরে ফিরবে। রয়টার্সে দেওয়া ইন্টারভিউটাকে আরেকটু কোয়ালিফাই করেছেন যে হ্যাঁ আমি জানি সেখানে গেলে আমার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু সেখানকার মানুষের যে অবস্থা সে কারণে আমাকে ফিরতে হবেই। তিনি দৃঢ়তার সঙ্গে এটা বলেছেন। আপনাকে এও বলে রাখি, আগামী দিনে আরো কয়েকটি গণমাধ্যমে, পশ্চিমী এবং ভারতীয় গণমাধ্যমে তিনি লাগাতার সাক্ষাৎকার দেবেন এবং দিচ্ছেন, হয়তো প্রকাশিত হয়নি, হয়তো প্রকাশিত হবে। এবারে অন্যরা নিচ্ছেন, আমি এখনো নিইনি, যেহেতু আমি আগে দেখতে চাই যে কি ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। দ্বিতীয় আর একটা আপনি যদি বলেন যে পয়েন্ট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কলকাতায় থাকাকালীন বেশ কিছু আওয়ামী লীগ নেতা নেত্রীর সঙ্গে মানে গত 48 ঘন্টার মধ্যে বৈঠক করেছেন, শারীরিকভাবে বৈঠক, সামনাসামনি বৈঠক। এবং যে বৈঠকেতে তিনি তারই রণনীতি, তারাও স্বাভাবিকভাবে জানতে চান কে কখন যাবেন। আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে তার সঙ্গে ফিরতে হবে, এবং তিনি শেখ হাসিনা যখন ফিরবেন তিনিও ফিরবেন। তৃতীয় আলোচনায় একটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে শুধু তিনি ফিরবেন, নেতৃবৃন্দ ফিরবে তাও না, আন্তর্জাতিক মিডিয়া তার সঙ্গে যাবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা তালিকা তৈরি হচ্ছে, এবং সেই তালিকাতে তারা যারা যারা রাজি হবেন সেই সময় যেভাবে তিনি যাবেন। আপনার মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে একদল সাংবাদিক নিয়ে আসা হয়েছিল মুজিবনগরে। এবারেও সেরকমই একটা একই ধরনের পরিকল্পনা, বহু সাংবাদিক যাবেন বলে তারা, আমি বলবো যে সাংবাদিকরা উন্মুখ হয়ে আছে, মানে এবং একটা প্রতিযোগিতা আছে আমি যেন জায়গা পাই ওই দলে, মিডিয়া দলে। একটা বড় পশ্চিমী, বিদেশি, ভারতীয় সব মিলিয়ে একটা সাংবাদিক দলও যাবে সেটা অবলোকন দেখতে দেখতে। ফলে গোটা ব্যাপারটা মানে যে দৃশ্যটা আমরা মনে করছি, যে মানে অনুমান করছি যেটা হতে পারে, এখন এটা কিন্তু হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে, এবার হচ্ছে বাস্তবায়ন, সেটা দ্বিতীয় প্রশ্ন। যে প্রশ্নটা নিয়ে আমি বাংলাদেশের মধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য দেখছি, সেটা হচ্ছে যেমন বেশ কিছু যারা তথাকথিত বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, জুলাই বিপ্লব, তাদের অনেকে বলছেন যে তাকে দরকার হলে কালই নিয়ে আসা উচিত, নিয়ে এসে ফাঁসি দেওয়া উচিত। শেখ হাসিনা যাবেন কিন্তু একজন বন্দী হিসাবে নয়, তিনি ভারতে বন্দী নন। বাংলাদেশের বহু মানুষ এই জিনিসটা বুঝতে পারছেন না, এমনকি নেতা নেত্রী বা যারা আইনজীবীর পড়া আইনজীবীও, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা হয় সেটা হচ্ছে বন্দিকে ফেরত দেওয়া। তিনি তো, অনেকে আছেন যারা বাংলাদেশে যারা ঘোষিত অপরাধী, পালিয়ে গিয়েছিলেন ইত্যাদি, কিন্তু হয়েছিল এটা ঘটনা, তাকে তারা যে ফেরত আনার জন্য যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ। শেখ হাসিনা ইন্টারভিউতে বলছেন ওরা চাইছেন ফেরত, সেটা বড় কথা নয়, আসলে আমি যাবো এবার, ওদের চাওয়াটা খুব বড় বিষয় না। এটাতে একটা আমার মনে হচ্ছে যে তারেক রহমান সরকারের ওপরে একটা যথেষ্ট নৈতিক চাপ, এটাকে স্টান্টবাজি বলুন যাই বলুন, বাস্তব অস্বীকার করতে পারবেন। তার কারণ হচ্ছে যে যিনি যাচ্ছেন যখন, নিশ্চয়ই আরো আটঘাট, আরো প্রস্তুতি আছে, সবটা হয়তো বলা নেই, সবটা হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু এটাও 5 মাস সময় আছে। এটা ঘটনা 5 মাসের মধ্যে বহুবিধ ঘটনা ঘটতে পারে, যেগুলো দেখতে পাবেন হয়তো সামনে। এখন ধরুন তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত যদি তাকে বন্দী হিসেবে প্রত্যর্পণ না করে, বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি চেয়েছিলেন, ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত, তিনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, যেখানে যেতে চাইবেন আমরা সেখানে নিয়ে যাব। এখন শেখ হাসিনা বলছেন আমি বাংলাদেশে ফিরবো, সুতরাং ভারতবর্ষের ঘোষিত অনুসারে ভারতবর্ষে সে ব্যবস্থাপনা করে দিতে হবে।
এবার মানে ধরুন তাহলে এবার তারেক রহমান সরকার যে প্রশ্নগুলো তুলছেন যে তার পাসপোর্ট নেই, ডকুমেন্ট নেই, ইত্যাদি নেই, তারা কি তারা তাকে গ্রহণ করবেন না? শেখ হাসিনা তো সেটাই চান। তিনি পেট্রোপলে সীমান্তে ধরুন কথার কথা সেখানে অবস্থান করবেন বিদেশি সংবাদ মাধ্যমে যে তারেক রহমান সরকার তাকে দেশে ঢুকতে দিচ্ছে না, বা ঢুকতে দিলে কিভাবে ঢুকতে দেবে, তারা এখন যখন এই সমস্ত প্রশ্ন করছেন, তিনি তো একজন নাগরিক হিসেবে হ্যাঁ চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, এখন আবার ফিরবেন। তাকে তো ভারত পুশব্যাক করছে না, তো তাকে এবার বাংলাদেশ পুশব্যাক করে কিনা সেটা দেখার বিষয়। ফলে আমি বলছি আগামী দিনগুলি যথেষ্ট চিত্তাকর্ষক, নাটকীয়, যে যারা নাটক বলছেন আমি বলছি অতি নাটকীয়তা দেখতে পাবেন। এবং ওই ঘটনা হচ্ছে শেখ হাসিনা যেটা বলছেন, শুনুন, এটা যদি ভারতের কোনো সংবাদ মাধ্যম হতো বলেছেন তো অনেকে হয়তো ভাবতো আচ্ছা উনি হয়তো কর্মীদের মধ্যে চাঙ্গা করার জন্য বলছেন, আসলে হয়তো ফিরবেন না। কিন্তু তিনি বিদেশি পশ্চিমা গণমাধ্যম একটা নয়, আরো দু একটা পশ্চিমা গণমাধ্যমে ইন্টারভিউ বেরোতে চলেছে বলে আমি জানি, নাম বলছি না, ভারতে তো আছি। তাদেরকে তিনি বলছেন একটাই কারণ, যেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ তৈরি করা। সেটা হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ ইত্যাদি যাই হোক, একটা কথা কিন্তু স্পষ্ট, শেখ হাসিনা কিন্তু বলেননি যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। তিনি বিচারের মুখোমুখি হতে চান, কিন্তু ওই যে আইসিটি ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা তো ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশ সরকারকে যদি সেই অনুযায়ী হাসিনাকে ফেরত নিতে হয়, তাহলে সেই কোর্টের যাবতীয় তথ্য বিবরণ, চার্জশিট ইত্যাদি কিভাবে বিচার হয়েছিল সবটা ভারতে পাঠাতে হবে। সেটা বাংলাদেশি সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই প্রশ্নটা করুন, আপনারা এই কাগজপত্র শুধু একটা চিঠি লিখেছেন 4 লাইনের, নাকি কাগজগুলো পাঠিয়েছেন? কাগজ পাঠানোর পরে নিয়ম অনুসারে ভারতে এবার সেগুলো সেখানকার আদালতে এবার বিচার হবে, তার সত্য না অসত্য। সেটা যদি তার সত্যতা প্রমাণিত হয় ভারতে ওই কাগজপত্র দেখে, তাহলে তখন শেখ হাসিনা বন্দী হবে, তখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন। কিন্তু এটা হতে কত বছর যে লেগে যাবে, এখনো তো অনেকে আছে না বাংলাদেশে, বা বাংলাদেশি ভারতে অনেকে আছেন না যাদের বিচার চলছে তো অনেকেই। যে আপনাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি পলাতক, তারও তো বিচার চলছে। তিনি ওখানে ভারতের আদালতে তার দোষ প্রমাণিত হতে হবে, তবে প্রত্যর্পণ হবে। প্রত্যর্পণের চুক্তিটা বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে দেখেনি। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তাদের পড়ার কোনো দরকার নেই, তারা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেন ছোটখাটো বিষয়। নেতা মন্ত্রী যারা, তারা তো দয়া করে পড়বেন, সাংবাদিকরা তো পড়বেন, সাংবাদিকরা পড়ে দেখবেন তাতে কি লেখা আছে, এবং ভারতের সঙ্গে যে এক্সট্রাডিশন ট্রিটি বিভিন্ন দেশে আছে সেইখান ক্ষেত্রেও তার ক্ষেত্রেও নিয়মগুলো কি আলাদা না এক? ফলে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি মনে করেন তার একটা রাজনৈতিক দায়িত্ব আছে, তার বিরুদ্ধে এরাই তো অভিযোগ করেছিলেন উনি পলাতক। তো উনি তো আসতে চাইছেন, বা তারেক রহমান সরকার, আমার মনে হয় ঘোষণা করা উচিত তিনি ফিরে আসুন, আসলে আমরা তাকে হয়তো গ্রেপ্তার করতে পারি, তার বিচার হবে, সেই কথাটা বলতে হবে। ওই পুরনো বিচার দিয়ে কিন্তু হবে না, পুরনো বিচারের কথা আর যদি করতে চান তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সরকারের মুখ পুড়বে, এবং বিশাল এক জনমত গোটা বিশ্ব জুড়ে তৈরি হবে যে অবৈধ অন্যায়ভাবে এক রাজনৈতিক নেত্রী, বিশ্বের সর্ববৃহৎ সময়ের প্রধানমন্ত্রী এবং মহিলা প্রধানমন্ত্রী, একজন মহিলাকে ফাঁসি দেবেন। কত বড় লজ্জা! যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, সোচ্চার, শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, একজন মহিলা প্রধানমন্ত্রী বলে যান, একজন মহিলা, তাকে ফাঁসি দেবেন, সেটা গর্বের সঙ্গে ঘোষণা করেন, সেই দেশটাকে ফ্যাসিস্ট ছাড়া কি বলতে পারি বলুন? আমাদের হিসেবে আমার ফ্যাসিজমের সংজ্ঞাও আমি যা পড়েছি তাতে তাই মনে হয়। তালিবানি, ফ্যাসিজম বলতে যা বোঝায়। শেখ হাসিনার সময় অনেক অন্যায় ঘটেনি তা না, আমি এগুলো একদম সাফাই দিচ্ছি না, সে সময় কিছুই ঘটেনি, আমি তা বলছি না। কিন্তু এইটা যেটা ঘটছে, এটাও তো একইভাবে একই ধরনের অন্যায় ঘটছে। সুতরাং আপনি যেটা বলছেন সে কথাটা হচ্ছে স্পষ্ট। এখনো পর্যন্ত, আজকেও পর্যন্ত
শেখ হাসিনার মিটিং এ নেতৃবৃন্দকে ঘোষণা করেছেন তিনি তালিকা তৈরি করছেন, কারা কারা তার সঙ্গে যাবেন, দরকার হলে তারা প্রাণ দেবেন, দরকার হলে জেলে যাবেন, এবং মিডিয়ার তালিকা তৈরি হচ্ছে, মিডিয়াও যাবে, আন্তর্জাতিক মিডিয়াও যাবে। তিনি কিভাবে যাবেন সেইটা এখনো তৈরি হয়নি মানে সেটা যদি তিনি তৈরি করে থেকেও থাকেন, সেটা আজকে 5 মাস আগে তার ঘোষণা করার কোনো মানে হয় না। এখন দেখতে হবে আপনাদের ওখানে সেনাবাহিনী কিভাবে, উনি তো 23শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করবেন, এইটা বলাতে 7টা জেলার সেনা নামিয়ে দিয়েছে, এবং বাকি মানে বিডিআর, ভাবা যায় কি পরিমাণ ভয় পান। কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ভারতে, বাংলাদেশে মানুষ আর চান না, ওর সঙ্গে গেলেও কিছু এসে যায় না। চান না তো প্রমাণ দেখান, চান কি চান না। আপনার মুখের কথায় তো হবে না যে আপনাকে চায় নাকি শেখ হাসিনাকে চায়, সেটা তো একটা মাপকাঠি আছে, গণতান্ত্রিক একটা রীতিনীতি আছে। সুতরাং আমি বলবো নিশ্চিতভাবে শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশ সরকারকে গভীর চাপের মধ্যে ফেলবে এবং ফেলছে। আগামী দিনে আরো খোলাসা হবে। দাদা, আমি আজকে লক্ষ্য করলাম বাংলাদেশে শেখ হাসিনার এই ঘোষণাতে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই সেই অর্থে। বিবিসি ইন্ডিভিজুয়ালি 1-2 জনের ইন্টারভিউ করেছে, আর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নাই, গভর্নমেন্টেরও কোনো প্রতিক্রিয়া নাই। তবে গভর্নমেন্টের দিক থেকে আজকে ওই আইসিটি যেটা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এটার চিফ প্রসিকিউটর আজকে কথা বলেছেন। তিনি বলছেন যে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই, তাকে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের হ্যান্ড ওভার করতে হবে। ভারত যদি হ্যান্ড ওভার করে তবেই তিনি আসতে পারবেন। এইটার অর্থটা আমরা বিশ্লেষণ করেছি যে অর্থ পরিষ্কার, তাকে এমনি আসতে দেওয়া হবে না, পেট্রাপল থেকে ঢুকতে দেওয়া হবে না, এটা পরিষ্কার। তাকে ভারত তো বন্দি প্রত্যর্পণ ফেরত দেবে, কিন্তু তার জন্য যেটা করতে হয়, মাননীয় আইনজীবীকে আইন পড়েছেন নাকি শুধু ধর্মগ্রন্থ পড়ে তিনি আইসিটি ট্রাইব্যুনালের বিচারক কি প্রসিকিউটর হয়েছেন? বন্দি প্রত্যর্পণ যখন সেই সাংবাদিকদের কাছে বলেন, তখন সাংবাদিকরা কেন প্রশ্ন করে না যে আপনি কি পড়েছেন বন্দি প্রত্যর্পণ চুক্তিটা, পড়ে দেখেছেন কি লেখা আছে? আপনার সেই চুক্তি অনুসারে কোনো বন্দীকে ফেরত পেতে, শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি মুক্ত নাগরিক, বন্দি ফেরত পাওয়ার কথা হচ্ছে না। তো বন্দিকে ফেরত পেতে গেলে কার কোনো নিয়ম কানুন আছে সেটা জিজ্ঞেস করুন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটা প্রসিকিউটর জানে না হয়তো। এই প্রসিকিউটর পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে হবে তারা কি কি ধরনের কাগজপত্র ভারতে পাঠিয়েছেন। আইসিটি গঠনের জন্য ভারত যেগুলো জানতে চেয়েছিল ইনফরমাল, কিভাবে আইসিটি তৈরি হলো, কারা বিচারক হলো, যেটা স্বাভাবিক নিয়ম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং আপনি সেক্ষেত্রে অপরাধীকে সুযোগ দিয়েছেন কিনা আত্মপক্ষ সমর্থনে, আত্মপক্ষ সমর্থনের আইনজীবী কে ছিলেন, বিপক্ষে আইনজীবী কে ছিলেন। আমরা এটা সাধারণভাবে তো সবাই জানি যে বিচারপতি, প্রসিকিউটর, বিচারক কিংবা আপনার শেখ হাসিনার আইনজীবী সকলেই একটা দলের সমর্থক, সকলেই একটা দলের সমর্থক। কিন্তু তাদের তো শুনুন, আজকের দিনে তো কারোর ব্যাকগ্রাউন্ড জানতে তো কোনো অসুবিধা হয় না, একটা গুগলে টিপ মারবেন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন হু ইজ হি, তাই না? খুব জানতে তো অসুবিধা কিছু নেই। আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সকল সদস্যকে নিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট, এই জন্য ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, একটা কোর্ট তৈরি করেছেন, যেটা আইসিটি নিয়মেও সেটা কোনো মানে হয় না। আর যে কথাটা ওরা জানেন না, জেনেও জানেন, অনেক কিছু জানেন না ওরা, পড়াশোনা কিভাবে করেছেন আমি জানি, প্রশ্ন আছে, আবার পরীক্ষা নেওয়া দরকার ভবিষ্যতে। সেটা হচ্ছে যে ভারত কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের স্বাক্ষরকারী না। সুতরাং আপনি ওই আইসিটি নামক যে বস্তুটা ভারতের কাছে হচ্ছে খায় না মাথায় দেয়। আপনি আদালতে যদি প্রমাণ করতেন, নর্মাল আদালতে, নিম্ন আদালত, হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তার মান্যতা আছে। আইসিটি নামক, প্রথম কথা আইসিটি এই ধরনের আইসিটিটা কেন বলুন তো, এটা কি ওরা বোঝেন না? আইসিটি হচ্ছে যুদ্ধ অপরাধ, তার জন্য ট্রাইব্যুনাল। তো শেখ হাসিনা কোন যুদ্ধে অপরাধ করলেন? সে তো বলেননি তারা যুদ্ধে অপরাধ করেছেন, তাই না? ফলে আমার কাছে মনে হয়েছে যেটা, এবং ইনফ্যাক্ট সত্যি সত্যি বলছি, আমাকে বহু বাংলাদেশি সাংবাদিক এবং ভারতীয় অনেকে অনুরোধ করেছেন যে আপনি প্লিজ একটা এক্সট্রাডিশন চুক্তির ওপর একটা লেখা লিখুন। দেখবেন এমনকি মানে আন্তর্জাতিক
ওয়েস্টার্ন মিডিয়াও চাইছে যে আমি যেন লিখি একটা হোয়াট ইজ এক্সট্রাডিশন ট্রিটি এবং এক্সট্রাডিশন ট্রিটির অর্থ কি আর আইসিটির অর্থ কি। আমার কাছে খুব মনে হচ্ছে এটা এবিসিডির মতো মানে পড়ানো উচিত প্রত্যেককে, হোয়াট ইজ হোয়াট। আইসিটি শুধু কথাটা তো উচ্চারণ করে লাভ নেই, আইসিটি বানানটাও সঠিক জানেন কিনা জানি না, কিন্তু পয়েন্ট হচ্ছে আইসিটি কেন, আর সেই আইসিটি অনুসারে কারো বিচার শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন, সেই বিচারটা স্বাভাবিকভাবে যেভাবে বিচার হয়। আর যদি খুনের অভিযোগ থাকে তো খুনের অভিযোগেই বিচার হোক না, খুনের অভিযোগেই বিচার হোক। কিন্তু তিনি তো না করছেন না, কিন্তু তার পক্ষে আইনজীবী তো একজন দিতে হবে, তিনি তো একজন শ্রেষ্ঠ আইনজীবী, তাই যাকে বিশ্বাস করেন তাকে নিয়ে আসবেন, তাই না? সেইটা না করে এখন তার দুটো কথা, আপনার কথা থেকে শুনে আমি শুনলাম দুটো কথা। কি করে আসবেন, ওনার ট্রাভেল ডকুমেন্ট নেই, কি করে আসবেন, বন্দি না হলে তো আসতে পারেন না। আরে মহা মুশকিল, উনি যেতে চাইছেন, আপনি এখন বাহানা তুলছেন যে কিভাবে ওকে আটকানো যায় যাতে না আসেন, তাই না? এটাই তো শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, এটাই তো মাস্টার স্ট্রোক। ওনার সঙ্গে খেলা খুব ডিফিকাল্ট, আমি কথা বলে বুঝছি। মহিলা খুব সাংঘাতিক মহিলা, বুঝলেন, সাংঘাতিক মহিলা। দেখুন 2 বছর উনি বলছেন আমি চুপচাপ বসেছিলাম, আমি শুধু ভাষণ দিয়েছি আর কিছু করি। কিন্তু আমি আপনাদেরও বলেছি আমি ফিরতে চাই, সকলে ভাবছে আরে এই কথার কথা বলছে বা একটু চাঙ্গা করার জন্য বলছে। ওটা এখন চাঙ্গা নয়, আমি দরকার হলে উনি কিন্তু দিল্লি থেকে কলকাতা হাজির হয়ে পেট্রোপোলের সামনে পৌঁছেও যেতে পারে, বলা যায় না, আমি জানি না এটা পেট্রোপোল কিনা, এটা বান্দারবান কিনা বা অন্য কোথাও কিনা, রংপুর কিনা, আমি সেটা জানি না কোনটা। তবে এটা ঘটনা আমি জানি, তিনি যেমন ভাবে এসেছিলেন ওই বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীর পথে উনি সড়ক পথে যাবেন। ওনার নিজের যদি বলেন, একসময় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগত পছন্দ কি, ধরুন একদিন যেতে পারলেন কিভাবে যাবেন, বললো আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছতে চাই ঢাকায়, এবং কলকাতা থেকে গিয়ে ওই সেই পদ্মা সেতু হয়ে আমি তারপরে ঢাকায় পৌঁছতে চাই, এটা হচ্ছে আমার স্বপ্ন। এখান থেকে আমি মাঝখানে গোপালগঞ্জে নেমে যেতে পারি, এই আর বা টুঙ্গিপাড়ায় যাবো। এটা ওনার জীবনের একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের কথা উনি ভাবছেন, এবং তাতে কিভাবে কি, এবং এটাকে গাল গল্প বলে যেটাই উড়িয়ে দিন। দেখুন আপনাদের ওখানে সরকার নির্দেশ দিয়েছে যে এগুলো কিন্তু প্রচার, ওনার কথা প্রচার করা যাবে না। আমি দেখলাম আপনাদের ওখানকার, আপনি তো ইউটিউবার, আপনাদের ওখানে একটা চ্যানেল এই নিয়ে টকশো করেছে, আধা ঘন্টা কি কতক্ষণ আমি জানি না, পুরোটা তো দেখতে পাইনি কারণ দেখা সম্ভব নয় বল। আপনাদের প্রথম সারির কাগজ প্রথম পাতায় তাদের মতো করে তারা খবর করেছে যে এটা কতটা সত্য কতটা পারে, কিন্তু খবরটা তো করেছে যে শেখ হাসিনা ফিরতে চান, বাকিরা করেনি, অনেকে ভয় করেনি। কিন্তু চৌখস সাংবাদিক যারা, তারা জানেন কিভাবে নেতিবাচক খবরকে নেতিবাচক করেও আসল কথাটা বলে দেওয়া যায়, তো সেটা তারা বলে দিয়েছেন। তার ফলেই তো সবাই জেনেছে না, সর্বাধিক প্রচারিত কাগজে যদি ছাপা হয়ে থাকে সবাই বাংলাদেশে সবাই জেনেছেন, সবাই আলোচনা করছে, টকশো করছেন। ইউটিউবের কথা তো বাদই দিলাম, দেশে বিদেশে সর্বত্র একটা বিষয়, মানে ইনফ্যাক্ট আমি তো প্র্যাকটিক্যালি মানে সময় দিতে পারছি না, মানে এত লোকের ডিমান্ড আছে এই নিয়ে আলোচনা করা। বলুন পূর্ণিয়া স্যার। দাদা আপনি যে তথা, হ্যাঁ আমি এটা একটু বলি যে শেখ হাসিনা বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশে এবার অন্তত দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়া যেমন ইত্তেফাক, বিডি নিউজ, এরকম যারা লিডিং পত্রিকা তারা প্রত্যেকেই এই নিউজটা করেছে, আরো অন্যান্য পত্র পত্রিকাও করেছে। আমি আরেকটার দিকে নজর দিব আপনার, আপনি যে তথাকথিত জুলাইয়ের কথা বললেন, ওই তথাকথিত জুলাইয়ের আমি তাদেরকে বলি এখন যারা মাঠে আছে জুলাই ব্যবসায়ী, এই জুলাই ব্যবসায়ীরা তাদের প্রায় সবারই, আমি সোশ্যাল মিডিয়া তাকালেই দেখি বলে যে শেখ হাসিনা কেন ফিরবে, ওর বাড়ি দিল্লি, ওর বাড়ি ইন্ডিয়ায়, হ্যাঁ ওর ওই দেশেই থাকুক, ওর এই দেশে ফেরার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি এই যে আশার নামটা নিয়েছেন, সবচেয়ে বেশি এখানে রিয়াকশনটা আমরা দেখছি বিএনপির দিক থেকে না, ওই জুলাই সকল জুলাইয়ের যারা আসিফ নজরুল বলেন, এই ইউনুসের সাবেক প্রেস সচিব বলেন, এনসিপির নেতারা বলেন, তারা চট করে বিভিন্ন কথাবার্তা, এই ফাঁসি দিয়ে দিব, এই আসবে কেন, ওরে আসলে ও ইন্ডিয়া থাকুক। আপনার কি মনে হয় যে এই তথাকথিত জুলাই যোদ্ধাদের মাথায় বাজ পড়বে শেখ হাসিনা আসলে? অবশ্যই বাজ তো পড়বেই, অবশ্যই বাজ পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোটি কোটি মানুষের চাপে পিষে মানে স্ট্যাম্পেড না হয়ে যায়, মানে এরকম ঘটনা ঘটবে যদি সত্যি তিনি ওইভাবে হাজির হন। দ্বিতীয়ত আমি বলি আরেকটি আন্তর্জাতিক মিডিয়া, যেটার নাম হচ্ছে ডয়েশ ওয়েল,
তাতে কিন্তু এই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনাটা মানে ইয়েতে আছে, মানে রেকর্ডে। তাতে ভারতের একজন বিশিষ্ট বিশ্লেষক, তিনি কিন্তু আওয়ামী লীগের সমালোচক বলে পরিচিত মহিলা, আমি নামও বলতে পারি, অসুবিধা নেই, শ্রীদাদা দত্ত, আমি দেখেছি সেই আলোচনাটা। তিনি বলেছেন তার সঙ্গে বহু বিএনপি নেতার কথা হয়েছে, যেটা অন রেকর্ড আছে ওখানে, বহু বিএনপি নেতার কথা হয়েছে, এবং বিএনপি নেতারা চান যে এই জামায়াতে বারবার অন্তর্ভুক্ত আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া উচিত, একটা রাজনৈতিক স্পেস দেওয়া আছে। হয়তো বিএনপির নীরবতা সেই কারণে বিএনপির মধ্যে নিয়ে অনেক রকম আভ্যন্তরীণ আলাপ আলোচনা চলতে পারে, জানি না। এখন কারণে হয়তো হতে পারে যে, দেখুন তিনি যখন, আমি অন্য কেউ বললে বিশ্বাস করতাম না, কারণ আমি জানি শ্রীরাদত্তর সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বহু ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তিনি প্রায়শই বাংলাদেশে যান। মানে অন্যরা যারা পরিচিত, যে অনেকে স্ট্যাম্প আছে না যে শেখ হাসিনা সমর্থক বলে, তারা নয়, শেখ হাসিনা সমর্থক তিনি নন, তিনি বরং সমালোচক ছিলেন। তিনি শেখ হাসিনার সময়কার গণতন্ত্র যেভাবে আক্রান্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। সেই তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস থাকা উচিত এবং থাকবে বলে তার ধারণা, এবং তার মতে বহু বিএনপি নেতা বলেছেন। এখন সেটা সত্য মিথ্যা আমি তো এখান থেকে বসে বলতে পারবো না। এখন অফ দ্য রেকর্ড অনেক বিএনপি নেতার সঙ্গে আমারও কথা হয় না যে তা না। তারা বলছে দাদা বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না, আপনি আবার এত টকশো করেন, কোথায় কখন আমার নামটা বলে দেবেন, সে সমস্যা হবে আর কি। ফলে সেই কারণে আমি বলছি না, এবং উচিত মানে চুক্তি ভঙ্গ করা উচিত না, সত্য কথা। তা নাহলে আমার সঙ্গে, ধরুন আমি সাংবাদিক ভবিষ্যতে, তাহলে তারাও তো আমাকে খবর দেন না, তো তারা খবর দেবেন না তাহলে, আর না আমি তাদের কথা বলে দিচ্ছি। কিন্তু শ্রীদাদা দত্ত বলেছে, আমি বলছি না এরকম, আমার সঙ্গে এরকম কারোর কোনো কথা হয়নি যে যিনি বলেছেন হ্যাঁ শেখ হাসিনা আসুন আমরা সাদরে আপ্যায়ন করবো, এরকম কথা কেউ বলেননি আমার। এটা ঘটনা, বিএনপির কথা বলছি। জামায়াত এনসিপি আমি জানি না ওদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা, দে আর ইররিলেভেন্ট। পেছনে যে শক্তি ছিল সেই শক্তি সরে গেছে ওদের থেকে, ওরা আর কিছু না, ওদের যেটুকু পাওয়া হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে ঘুমালেই, যেটুকু সাংসদ আছেন সাংসদগিরি করলেই খুশি। এখন ঘটনা হচ্ছে যে এখন তো মূল প্লেয়ার তো বাংলাদেশের রাজনীতিতে, সোজা কথা বলতে গেলে এটা ঘটনা বিএনপি ছাড়া জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী কি মুখ খুলেছে জানি না, ভালো করে দেখি। শীর্ষ স্তরের জামায়াত ইসলামী নেতাদের তারা তো ভীত হবেই, স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ময়দানে থাকা মানে আওয়ামী জামায়াতকে আবার পুনরায় গর্তে ঢুকে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেক্ষেত্রে বিএনপি সহযোগিতাটা আওয়ামী লীগের জন্য জোর, সেটা হচ্ছে কিনা এটা এখনো আমি জানি না, হলে নিশ্চিত একটা ব্রেকিং নিউজ দিতে পারবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই বিষয়টার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকতে চেয়েছে, এবং দর্শকদের আগ্রহের কারণে অনেক মানুষ খুব আগ্রহ নিয়ে, হাজার মানুষ লাইভে ছিল, এখনো লাইভ ভিউ আছে হাজারের উপরে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা কামনা করি। নমস্কার আপনাকে। দর্শক আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপাতত। আমরা পরবর্তীতে আরো একটি আলোচনা অনুষ্ঠান